কোশ্চেন নাম্বার 39 সংক্ষিপ্ত উত্তরধর্মী বৃত্ত চ্যাপ্টারই চলছে আমাদের। এখানে 39 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে তোমরা দেখো। এখানে বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বৃত্তের সমীকরণ, এই বৃত্তের এটা হচ্ছে কোনো সরলরেখার সমীকরণ। এখন এই বৃত্তের এই সরলরেখা হচ্ছে কোনো একটি জ্যা, ঠিক আছে। কোশ্চেনে বলেছে এই বৃত্তের কোনো একটি জ্যায়ের সমীকরণ হচ্ছে এই সরলরেখা। আমরা যদি সেটাকে অঙ্কন করি, ধরলাম আমরা আমাদের কোশ্চেনে যে বৃত্ত দেওয়া আছে x² + y² = a², সেই বৃত্ত হচ্ছে আমাদের এই বৃত্ত এবং এই সরলরেখা হচ্ছে এই বৃত্তের কোনো জ্যা, ধরলাম আমরা এই জ্যা। এখন আমাদের কি করতে বলেছে? আমাদের বলেছে যে এই জ্যাকে আছে, এই জ্যাকে ব্যাস রূপে ধরবো আমরা। এই জ্যাকে ব্যাস রূপে ধরে নতুন একটি বৃত্ত আমাদের নির্ণয় করতে হবে। এই জ্যাকে ব্যাস হিসেবে ধরে নতুন বৃত্ত যদি আমরা অঙ্কন করি, সেটা আমাদের এরকম হবে। এরকম হবে। আমাদের এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে, তো আমরা কি করব? অর্থাৎ আমাদের এই প্রথম বৃত্ত যে আছে, এই প্রথম বৃত্ত এবং এই সরলরেখা, এই দুটির ছেদবিন্দু, প্রথমে যে বৃত্ত দেওয়া আছে এই বৃত্ত এবং এই সরলরেখা, এই দুটির ছেদবিন্দুকে আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো এখানে একটি আছে বক্ররেখা, একটি সরলরেখা। কোন বক্ররেখা এবং কোন সরলরেখার ছেদবিন্দুগামী বক্ররেখার সমীকরণ, এখানে বৃত্তই আসবে। বৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়ের যে নিয়ম ছিল, দুটি বৃত্ত x² + y² + 2g1x + 2f1y + c1 = 0, x² + y² + 2g2x + 2f2y + c2 = 0। এই দুটি বৃত্তের ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ কি x² + y²। আমরা প্রথম সমীকরণের বাম পক্ষ লিখব, লেখার পরে কোনো ধ্রুবক দিয়ে দেব, ধ্রুবক দিয়ে দেওয়ার পরে দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ লিখব, x² + y² + 2g1x + 2f1y + c1। এরপরে আমরা কোনো ধ্রুবক দিয়ে দেব, কি দিয়ে এবার দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ লিখব, x² + y² + 2g2x + 2f2y + c2 = 0। এই হলো আমাদের এই দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। একই রকম করে আমরা এই বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ লিখতে পারবো। ডান পক্ষকে আমরা 0 করব, 0 করে সম্পূর্ণটাকে বাম পক্ষে নিয়ে আসবো। এখন আমি লিখে দিচ্ছি এখানে 1 ও 2 নং এর ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। আমরা বৃত্তের সমীকরণের ডান পক্ষে 0 করব, x² + y², এটাকে বাম দিকে নিয়ে আসলে -a²। এবার একটা কোনো ধ্রুবক দিয়ে দেব k। এরপরে এই সরলরেখার সমীকরণকে আমরা লিখব, ডান দিকে 0 করব, এই সরলরেখার সমীকরণ লিখব x cos α + y sin α - p = 0। এটি হলো আমাদের এই নতুন যে বৃত্ত আসবে, এই নতুন বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে এই নতুন বৃত্তের সমীকরণ। এখন আমরা কি করেছি? এই সরলরেখাকে ব্যাস করে আমরা নতুন বৃত্ত অঙ্কন করেছি। এই সরলরেখা হচ্ছে আমাদের এই নতুন বৃত্তের ব্যাস, মানে 2 নং সরলরেখা হচ্ছে নতুন বৃত্তের ব্যাস। তাহলে এই বৃত্তের যে কেন্দ্র আসবে, নতুন যে বৃত্ত আসলো আমাদের, এই নতুন বৃত্তের যে কেন্দ্র আসবে সেটা 2 নং সরলরেখার উপর অবস্থিত হবে। ঠিক আছে, এই নতুন বৃত্তটির কেন্দ্র কত? 2 নং সরলরেখার উপর অবস্থিত হবে। আমাদের এখানে k এর মান নির্ণয় করতে হবে। k এর মান নির্ণয় করার জন্য আমরা কি করব? k এর মান নির্ণয় করার জন্য আমরা এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। কেন্দ্রের স্থানাঙ্ক বের করার পরে আমরা সেই কেন্দ্র এই সরলরেখার উপর অবস্থিত, 2 নং সরলরেখার উপর অবস্থিত। যেহেতু 2 নং সরলরেখা হচ্ছে আমাদের এই নতুন বৃত্তের ব্যাস, এখন আমরা এটাকে সাধারণ আকারে নিয়ে আসি। x² + y², এখানে x যুক্ত পদ কত আসে? k cos α * x। এরপরে কি লিখবো? y যুক্ত পদ আমাদের কত আসে? k sin α * y। এরপরে ধ্রুবক, এখানে -a², এখানে -kp, -a² - kp হচ্ছে = 0। এখন এই সমীকরণকে যদি আমরা বৃত্তের সাধারণ সমীকরণের সাথে কম্পেয়ার করি,
2g এর জায়গায় আছে কে কস আলফা এবং 2f এর জায়গায় আছে আমাদের কত কে সাইন আলফা। 2g ইকুয়ালস টু কত কে কস আলফা এবং 2f ইকুয়ালস টু কে সাইন আলফা। তাহলে g এর মান কত কে কস আলফা বাই 2, f এর মান কত কে সাইন আলফা বাই 2। বৃত্তের কেন্দ্র কত হবে তাহলে? বৃত্তটির কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ, অর্থাৎ মাইনাস কে কস আলফা ডিভাইড বাই 2 কমা মাইনাস কে সাইন আলফা ডিভাইড বাই 2। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার এই বৃত্তের কেন্দ্র অবশ্যই আমাদের কে এর মান নির্ণয় করতে হবে, তাই তো? বৃত্তের কেন্দ্র অবশ্যই এই 2 নং সরলরেখার উপর অবস্থিত, যেহেতু বৃত্তটির কেন্দ্র ব্যাস অর্থাৎ 2 নং সরলরেখা, 2 নং সরলরেখার উপর অবস্থিত, 2 নং সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা এই বিন্দু 2 নং সরলরেখার উপর বসিয়ে দেব, সিদ্ধ করবে। সুতরাং এক্স এর জায়গায় আমরা লিখব মাইনাস কে কস আলফা বাই 2 ইন্টু কস আলফা, অর্থাৎ এখানে কস স্কোয়ার আলফা হয়ে যাবে। এরপরে প্লাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, মাইনাস কে সাইন আলফা বাই 2 ইন্টু সাইন আলফা। ওয়াই এর জায়গায় আমরা মাইনাস কে সাইন আলফা বাই 2 বসিয়েছি, তার সাথে ইন্টু সাইন আলফা আসে, তাহলে এটা সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে ইকুয়ালস টু কত পি। কে এর মান আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে মাইনাস কে বাই 2 কমন নেই, মাইনাস কে বাই 2, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা থাকবে, যার মান 1, সেটাকে আর লিখলাম না। কে এর মান কত আসলো? কে ইকুয়ালস টু মাইনাস 2 পি, এটা হচ্ছে কে। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, আমি এখানে অ্যান্সার লিখে দিচ্ছি, তোমরা লিখবে নির্ণয় বৃত্তের সমীকরণ। এই হচ্ছে আমাদের সমীকরণ। এখানেও আমরা বসাতে পারি কে এর মান, এই সমীকরণে বসে দিই। এটাকে আমরা 2 নং দিচ্ছি, কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 নং, তো না এটা 3 নং হবে। প্রথমে এখানে 1 নং দিয়েছিলাম, 1 নং হতো না, 3 নং হবে। আমরা 3 নং এ বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? 3 নং সমীকরণে আমরা বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কে এর মান কত? কে এর মান হচ্ছে মাইনাস 2 পি, তাহলে মাইনাস 2 পি কস আলফা ইন্টু এক্স, তারপরে মাইনাস কে মান হচ্ছে 2 পি সাইন আলফা ইন্টু ওয়াই, এরপরে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস কে এর মান কত? কে এর মান হচ্ছে মাইনাস 2 পি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2 পি ইন্টু পি মানে পি স্কোয়ার ইকুয়ালস টু 0। আমাদের এখানে প্রমাণ করতে বলেছে অঙ্কতে। প্রমাণে আমাদের আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটুকু অংশ ডান দিকে নিয়ে যাওয়া আছে, এই দুটো পদ থেকে কমন নেওয়া আছে। কমন কি নেওয়া আছে? মাইনাস 2 পি কমন নেওয়া আছে। তো এই দুটো পদ থেকে যদি আমরা মাইনাস 2 পি কমন নিই, মাইনাস 2 পি কমন নিলে আমাদের কি থাকবে? এখানে এক্স কস আলফা, প্রথম পদে থাকবে এক্স কস আলফা, আর পরের পদে থাকবে প্লাস কত ওয়াই সাইন আলফা, ওয়াই সাইন আলফা। এবার এই পদকে ডান দিকে নিয়ে গেলাম, কত হবে? এ স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তো প্রমাণ আমাদের হয়ে গেল। নেক্সট অঙ্কতে আমরা যাচ্ছি এবার। কোশ্চেন নাম্বার 40 তে কি দেওয়া আছে দেখো। কোশ্চেন নাম্বার 40 তে দেওয়া আছে এখানে 3টি সরলরেখার সমীকরণ। এই 3টি সরলরেখা হচ্ছে কোন ত্রিভুজের 3টি বাহু, ঠিক আছে? এই 3টি সরলরেখা কি কোন ত্রিভুজের 3টি বাহু। আমাদের ওই ত্রিভুজের পরিবৃত্ত যেভাবে পরিবৃত্ত, ওই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অর্থাৎ পরিকেন্দ্র এবং পরিব্যাসার্ধ মানে পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তো আমরা কিভাবে করব? আমরা আগে ত্রিভুজটির শীর্ষবিন্দু 3টিকে বের করে নেব। ত্রিভুজটির 3টি শীর্ষবিন্দু আছে, সেই শীর্ষবিন্দু 3টিকে আগে আমরা বের করে নেব, তারপরে দেখবো আমরা এখানে ত্রিভুজ কি রকম ত্রিভুজ দেওয়া আছে এখানে। তো ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি বের করার জন্য আমাদের এই 3টি সমীকরণ সমাধান করতে হবে, সমাধান করলেই চলে আসবে। তো প্রথমে আমরা সমাধান করি, সমাধান করে আমরা 3টি শীর্ষবিন্দু বের করছি। 1 ও 2 নং সমাধান করব।
এখানে 2 নং সরলরেখাকে আমরা 4 দিয়ে গুণ করছি, আমরা কি করব 1 - 2 করে দিচ্ছি, 1 - 2 করব, কিন্তু 2 কে আমরা 4 দিয়ে গুণ করে দিচ্ছি, কত হবে 3y - 4x - 1 = 0। এখানে 4 দিয়ে আমরা গুণ করেছি, তাহলে কত আসবে এখানে 4y - 4x - 12 = 0। মাইনাস করছি, এখানে কত আসবে, এটা কেটে গেল, -y, এখানে +11 = -11, মানে y = 11। y এর মান আমরা বসিয়ে দেব যে কোনো এক নং সরলরেখায়, যে কোনো সরলরেখায় 2 নং এ বসিয়ে দেই। 2 নং থেকে আমরা পাচ্ছি y এর মান কত 11। 11 যদি আমরা বসিয়ে দিই এখানে 11 - x - 3 = 0, তাহলে x = পাবো আমরা 8। ঠিক আছে, তো একটি শীর্ষবিন্দু আমরা পেলাম, সেটা কত 8,11। আচ্ছা, প্রথম শীর্ষবিন্দুর নাম দিলাম এটাকে আমরা। এরপরে আমরা 2 ও 3 কে সমাধান করব। 2 ও 3 কে সমাধান করার জন্য আমাদের সরাসরি প্লাস করলেই হয়ে যাবে। এখন 2 ও 2 + 3, 2 + 3 করে দিচ্ছি আমরা। 2 নং সমীকরণ কত আসে, এত ঘুরিয়ে লিখছি, -x + y - 3 = 0। 3 নং সমীকরণ কি দেওয়া আছে, x + y - 5 = 0। এটা কেটে যাবে, 2y হবে এখানে, 2y = 8, y = 4। y এর মান আমরা বসিয়ে দেব, 3 নং সমীকরণে বসিয়ে দিই y এর মান। সুতরাং 3 নং থেকে পাই কি পাচ্ছি এখানে, x, y এর মান কত 4, x + 4 - 5 = 0, তাহলে এখান থেকে আসবে x = 1। এবং এখন আমরা কি করব, 1 ও 3 সমাধান করব। ঠিক আছে, 1 ও 3 সমাধান করছি এখানে। 3y - 4x, আচ্ছা 1 ও 3 নং সমাধান করব, কিভাবে সমাধান করব, এটাকে আমরা গুণ করতে পারি, 3 দিয়ে গুণ করব। তো 1 - 3 × 3 নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করলাম। তো 1 নং সমীকরণ কত আছে, 3y - 4x - 1 = 0। এই সমীকরণকে আমরা কি দিয়ে গুণ, 3 নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কত হবে, 3y + 3x, 3y + 3x, 3y + 3x - 15 = 0। মাইনাস করে দিচ্ছি এটা, তাহলে এখানে কত হবে 7x - 14 - 14, x = 2। x এর মান বসিয়ে দেই 3 নং সমীকরণে, x এর মান 2 পেয়েছি, 2 + y - 5 = 0। তাহলে আমরা কি পেলাম, y = 3। সুতরাং শীর্ষবিন্দু 3টি, ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি কি পেলাম, শীর্ষবিন্দু 3টি আমরা পেলাম, নাম দেই ABC। এ বিন্দু, প্রথম বিন্দু কত 8,11, 8,11। দ্বিতীয় বিন্দু B নাম দিলাম, দ্বিতীয় বিন্দু কত আমাদের, y এর মান 4, x এর মান 1, 1,4। এবং হচ্ছে তৃতীয় বিন্দু আমরা C নাম দিলাম, তৃতীয় বিন্দু কত, x হচ্ছে 2, y হচ্ছে 3, 2,3। আমরা এখানে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু পেয়েছি A B C। এখন আমরা 3টি বাহুর দৈর্ঘ্য বের করব। তো প্রথমে আমরা AB বাহুর দৈর্ঘ্য বের করছি, AB কত হবে আমাদের, আচ্ছা AB স্কয়ার বের করছি। এখানে AB স্কয়ার মানে কত হবে, AB স্কয়ার = A এবং B বিন্দু দুটির মধ্যে দূরত্বের বর্গ, অর্থাৎ আমরা এখানে রুট দেব না। ঠিক আছে, 8 - 1, 8 - 1 হোল স্কয়ার প্লাস এখানে কত 11 - 4 হোল স্কয়ার, 11 - 4, 11 - 4 হোল স্কয়ার, এখানে 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার, মানে 49, 49 কত 98। BC স্কয়ার, B এবং C বিন্দুর মধ্যবর্তী দূরত্বের বর্গ, 1 - 2 হোল স্কয়ার প্লাস
4 মাইনাস 3 হোল স্কোয়ার। এখানে কত 1 স্কোয়ার মানে 2 আসবে এখানে, এবং এসি স্কোয়ার বা সি স্কোয়ার, এই দুটো বিন্দু 8 মাইনাস 2 6 স্কোয়ার একবার লিখে দিচ্ছি, আর হচ্ছে 11 মাইনাস 3 মানে 8 স্কোয়ার, অর্থাৎ কত 100। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার যদি আমরা করি তাহলে আমাদের সি স্কোয়ার আসবে, মানে এসি স্কোয়ার আসবে। আমরা কি পাচ্ছি, যেহেতু 98 প্লাস 2 ইকুয়ালস টু 100, তাহলে আমরা কি লিখতে পারি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার বা সি স্কোয়ার। তাহলে আমরা এবিসি পেলাম কি, সমকোণী ত্রিভুজ পেয়েছি এবিসি। এবিসি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, তাই তো। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমাদের এসি হচ্ছে আমাদের অতিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস আমরা জানি, তাই তো, কারণ এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ, তাই আমরা বলতে পারি এখানে বৃত্তের কেন্দ্র অতিভুজ এসি এর ওপর অবস্থিত। যেহেতু এবিসি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সুতরাং এসি কি হবে, এসি হবে পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস। এসি হচ্ছে আমাদের এখানে পরিবৃত্তের ব্যাস। এসি মানে এখানে অতিভুজ, তাই অতিভুজ এসি হচ্ছে পরিবৃত্তের ব্যাস। এসি এর মান কত, এসি এর মান হচ্ছে এসি ইকুয়ালস টু √100, মানে কত 10। এসি হলো কত 10। এসি যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, এখান থেকে এখানে করছি, সুতরাং ব্যাসার্ধ সমান সমান, ব্যাসার্ধ হবে আমাদের 10/2 মানে কত 5। কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের লাগবে, কেন্দ্রের স্থানাঙ্ক এ বিন্দু এবং সি বিন্দু এর মধ্যবিন্দু, ব্যাসের মধ্যবিন্দু তো আমাদের কেন্দ্র হয় নাকি, তো এ বিন্দু স্থানাঙ্ক এবং সি বিন্দু স্থানাঙ্ক এর মধ্যবিন্দু বের করব, এবং কেন্দ্রের স্থানাঙ্ক এবং কেন্দ্র আমাদের হবে এই এ এবং এই সি, এই দুটির মধ্যবিন্দু। তো এই দুটি বিন্দুর মধ্যবিন্দু 8 প্লাস 2/2, 11 প্লাস 3/2, বা কত পাচ্ছি এখানে 10/2 মানে 5,7। ব্যাস, এই অঙ্ক আমাদের এখানেই কমপ্লিট।